ईश्वरी ओ तुमी जगतेर जननी अरे ब्रह्ममयी शारद सर्वा नित्य सनातन जगत कालिनी माता तबु मा संसारेर सार আর তব কৃপা হলে ভব ভব পরাপার মাগো মা মহিষমর্দিনী মাতা মাগো মা তুমি ভগবতী আর মঙ্গলায় কামনার দেবী নাসা দুর্গতি ভগবতী কোটি কোটি আমি আজ করে যাই প্রণতি আর যুগে যুগে ওই চরণে থাকি যেন ভক্তি কোথায় মা সরস্বতী করি প্রণতি মাগো মা মমপতি হেরু আরে বলাও ভাষা মনের আশা আশা পূরণ করো তুমি হবে যন্ত্রকারী আমি আজ হব যন্ত্রকার আর যেইভাবে বলাবে ভাষা সেইভাবে পারো যাই যাই সরস্বতীর চরণ তলে আমার এই প্রণাম করা হলো আরে ঢোলের কানে ঢোল বন্ধ কাশি বন্ধ রইল ঢোলের কানে ঢোল বন্ধ ও দেখুন কাশি বন্ধ রইল আর কাশি সুরি হবে তোর জারি আনন্দ আমার আজ তোর জারি গুরু কল্প তরু ও কবি নোরে ঝঙ্কার নাম আর চালবাড়িতে বসত বাড়ি চন্ডী গড়াই থাম চালবাড়িতে বসত বাড়ি আমার এই ভাঙতা হলো থানা আর সত্য সত্য বললাম জেলা 24 পরগনা আমার সেই গুরুদেবের শ্রীচরণে আমি আজ প্রণাম করে যাই আর যুগে যুগে ওই চরণে মুক্তি যেন পাই দাদা গুরুর চরণে আমার এখানে প্রণাম করা হলো আর নামটি আমার নমিতা রানী শুনি সকল আমার আজ নামটি হলো নমিতা রানী দেখুন ওই সাউটাইটেল হয় আর বাড়ি আমার গড় কমলপুর দিলাম পরিচয় আমার থানা হলো পয়সাতলে আপনাদের সবাই বলে যাই আর জেলায় আমার পূর্ব মেদিনীপুর শুনি সবাই যার যার নাম ঠিকানা দেখুন আজকে এখানে মিটে মাঠে গেল আর জোটের জুটি গোবিন্দ বাবু ধাক্কা মেরে গেল ও মা কি প্রশ্ন দিয়েছে আপনাদের মনে আছে তো মনে যদি না থাকে আমি উত্তর দেব না গোলেমালে চণ্ডীপাঠ ছেড়ে দেবো দরজা গান শুনতে হলে মনে করতে হবে কি প্রশ্ন দিয়েছে সে প্রশ্নটা ভাঙলো কিনা তবে অনেক ফলের গল্প শুনিয়েছে গোবিন্দ বাবু প্রথম দেখা হয়েছে আজকের আসরে এই বায়েন বাবুর সঙ্গে প্রথম দেখা হয়েছে সবার সঙ্গে প্রথম দেখা হয়েছে তবে শুধু গোলামের ছেলের সঙ্গে অনেক দিন আগে থেকে দেখা বুঝতে পেরেছেন তাই আজকের আসরে কার গুরু কতটা শিক্ষা দিয়েছে কার বাবা কতটা তৈরি করে তুলেছে এটাই বিচার হবে হ্যাঁ কারণ যেমন গুরু তেমন চেলাটুকু ঘোলার ছাদা মালা বায়েন বাবু দেখা যাবে এখানে আমরা লড়াইয়ের মাঠে লড়াই করতে এসেছি তার যায় যেমন ধাপ থাকবে সে তেমন ভাবে কেটে বেরিয়ে যাবে যার বাবা যেমন শিক্ষা দিয়েছে তার সন্তান তেমন ভাবে শিক্ষা পাবে তাই তো নাকি তাই বায়েন বাবু ঢোলেতে মারো চাটি জানে ঘাটে মানব না ঢোলেতে মারো চাটি জানে ঘাটে মানব না ও তুমি কত দামের রেসের ঘোড়া আজকের কত দামের রেসের ঘোড়া তোমাদের যাবে যে এই চেনায়াল ঢোলেতে মারো চাটি জানে ঘাটে মানব না ঢোলেতে মারো চাটি জানে ঘাটে মানব না
বলে আজ বলো বলো তুমি বলো মাগো মামি তার ওই ছটা নাতি খাতরা ছিল বলে আজ বলো বলো তুমি বলো মেয়েটার ছটা নাতি খাতরা ছিল ওই আবার দুটো হাত ওই বিধবা হলো আবার ওই কার জন্য হয়েছিল আজকে সেই কথাটা বলো না বলেতে মারো চাটি জানে বাড়ি মানবো না বলেতে মারো চাটি জানে বাড়ি মানবো না ও তোমরা কত দামি রেসের ঘোড়া আজকে কত দামি রেসের ঘোড়া আজকে তোমাদের যা পেয়েছে না বলেতে মারো চাটি জানে বাড়ি মানবো না বলেতে মারো চাটি জানে বাড়ি মানবো না বলেতে মারো চাটি জানে বাড়ি মানবো না। তবে খুব সুন্দর গান করেছে গোবিন্দ বাবু। তবে কি জানে হ্যালো 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 তবে কি জানে 24 পরগনার একটা নীতি আছে সে আমার গুরুদেব হোক আর গুরুদেবের বাবার বনাই হোক আর যাই হোক তবে আমি কিন্তু কোনো গালাগালি করছি না আমি কথার কথা বলছি। তবে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার একটা নিয়ম আছে যে যতক্ষণ না মঞ্চ থেকে গান শেষ হয় শিল্পীরা কিন্তু মঞ্চের বাইরে যায় না। তবে 24 পরগনার কিন্তু এই নীতিটা খুব ভালো আছে একজন শিল্পী গান গাইতে উঠলে আরেকজন শিল্পী বাইরে মাঠে কি তাড়াতে যায় বলতে পারবো না বাবা কি খুঁজতে যায় তাও বলতে পারবো না। তবে ছোট্ট একটা ঘটনা বলি অনেক ফলের গল্প শুনিয়েছে কি পেয়ারা আনছে নাকি পায়রা আনছে কাঁঠাল আনছে এইসব কথা হচ্ছে কিছু তো আমি বুঝতে পারিনি প্রথম এসেছি তো ওনার সঙ্গে বুঝতে পারিনি কি বলছে। তবে একটা সুন্দর ছোট্ট একটা গল্প বলবো আপনাদের কাছে। উনি খুব সুন্দর গান করে আর এমন এক জায়গায় বিয়ে হয়েছে গোবিন্দ বাবু বিরাট বড় লোক বাড়ি শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়িতে বিরাট ফলের বাগান আছে মানে এপাশ থেকে শুরু করে যদি বাগানটা ঘুরে আসতে হয় অন্তত 1 ঘন্টা সময় লাগে। নতুন জামাই বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে শ্বশুর বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেই দিন ওই হরিবাসর বলে না হরিবাসর হবে কীর্তনের দল এসে উপস্থিত হয়েছে নামি দামি দল এসে উপস্থিত হয়ে গেছে। তো গোবিন্দ বাবু ভাবছে গানটা শুরু হতে তো দেরি আছে এক কাজ করি শ্বশুর বাড়ির বাগানটা ঘুরে একবার দেখে আসি কি কি ফলের গাছ আছে। তো নতুন জামাই খুব সবাই ভালোবাসে ইনিও একজন শিল্পী খুব ভালোবাসে আদর যত্ন খুব ভালো করছে। এদিকে সব অনুষ্ঠানের জোগাড় যন্ত্র হচ্ছে মঞ্চ সাজানো হচ্ছে উনি বাবু গোবিন্দ বাবু বাগানের ভেতরে ঢুকেছে ঢুকে এক এক করে সব ফলের গাছ দেখছে পেয়ারা হয়েছে আপেল হয়েছে নেশপাতি হয়েছে গোটাটাই ঘুরে ঘুরে এসে দেখে এক জায়গাতে একটা খেজুর গাছ আছে। খেজুর গাছ জানেন তো বাবা চিনেন তো খেজুর গাছে এই চৈত্র বৈশাখ মাসে কুল পেকে একদম ভর্তি হয়ে যায় কি দাদা ভাইরা জানেন তো কুল গাছ চিনেন তো। তো কুল গাছটা এত সুন্দর হয়ে কাঁদি পড়েছে লাল হয়ে গেছে গোবিন্দ বাবু মনে মনে ভাবছে যদি একটা কুল পাওয়া যেত কতটা মিষ্টি লাগে খেয়ে বোঝা যেত। তো ভাবতে ভাবতে দেখে চারপাশ খুঁজে দেখছে কুল পড়ছে কিনা তো দেখে একটা কুল মাটিতে পড়ে আছে তবে শুকনো মাটিতে নয় বাবা কেউ পায়খানা করে চলে গেছে তার উপরটা একটু শুকনো শুকনো ভাব হয়েছে উপর থেকে কুলটা পড়তে একটু ভেতরে ঢুকে গেছে। তো গোবিন্দ বাবু এদিক ওদিক চারপাশ দেখছে
যে কেউ দেখতে পাচ্ছে কিনা। যখন বাগানে কাউকে দেখতে পাইনি তখন বলে না, ফুলটা যখন পড়েছে আর বাগানেও যখন কেউ নাই, ফুলটা ঘুরিয়ে নিয়ে এইভাবে জামায় মুছে টুকুস করে গালে নিচ্ছে। বেশ সুন্দর মিষ্টি লাগছে, কেউ তো দেখতে পায়নি। কুলটা খেয়ে সে কীর্তনের আসরে ঢুকছে। বিরাট বড় ভিতর বার, কীর্তনের দল সব রেডি হয়ে গেছে। আর গোবিন্দ বাবু সবে একটা পা ঢুকিয়েছে বাগানের ভেতর থেকে উঠোনে। আর কীর্তনের দল নামি দামি গায়করা এসেছে, তখন তারা গান ধরেছে, ও তোর কুলের কথা বলে দেব। এক পাশে ঢুকিয়েছিল মা, চুপ করে দাঁড়িয়ে গেছে, কীর্তন তো গান ধরছে। গোবিন্দ বাবু ভাবছে আমি যে কুলটা ঘুরিয়ে খেয়েছিলাম, এই গায়কটা কি করে দেখে, মনে হয় দেখতে পেয়েছে। সে জোর করেছে, ও তোর কুলের কথা বলে দেব, জয় রাধা গোবিন্দ বলো, কুলের কথা বলে দেব। আস্তে আস্তে সাইড করে গিয়ে একটা 200 টাকার নোট বের করিয়ে গায়ক মশাইকে বলছে, দেখো ভাই, তোমার গানটা না খুব সুন্দর হচ্ছে, তোমাকে 200 টাকা দিচ্ছি, এটা তুমি রাখো, আর তোমাকে কুলের কথা বলতে হবে। তো কীর্তনের গায়ক ভাবছে সবে গানটা ধরেছি, যদি 200 টাকা পাই তাহলে আর একটু যদি ভালো করে গাই তাহলে আরো একটু বেশি পাবো। আবার তখন জোর করে, ও তোর কুলের কথা বলে দেব, জয় রাধা গোবিন্দ বল, কুলের কথা বলে দেব। একটু যে এগিয়ে আসছিল গোবিন্দ বাবু দাঁড়িয়ে পড়ে, 200 টাকায় মনে হয় হবে না বলে, ইনি তো একজন শিল্পী, টাকা পুরস্কার পায় না। 500 টাকার নোট বের করে বলছে, ভাই এই 500 টাকা দিচ্ছি, তোমাকে আর কুলের কথা বলতে হবে, চেপে যাও বলছে। কিন্তু গায়ক ভাবতেছে না, শুধু কুলটা ধরেছি, যদি 200-500 আসে তাহলে আরো একটু যদি ভালো করে বলি তাহলে আরো একটু খুব সুন্দর করে টাকা আসবে। তো আবার দিয়ে আসতেছে, আবার কীর্তন ধরছে, তোর কুলের কথা বলে দেব, জয় রাধা গোবিন্দ বল, কুলের কথা বলে দেব, জয় রাধা গোবিন্দ বল, কুলের কথা বলে দেব। তখন প্রচুর সালা 200 টাকা দিয়েছি, 500 টাকা দিয়েছি, তবু হয়নি, সেই কুলের কথা বলবে, সেই কুলের কথা বলবে। ঠিক আছে, কুলের কথা বলছে তো কি হয়ে গেছে, পায়খানার উপরে না হয় একটা কুল পড়েছিল, আমি কুড়ি খেয়ে নিয়েছি, কি হয়েছে তাতে সব ওরা। তাই গোবিন্দ বাবুর নামে জোর করে একটা হাত তালি দিয়ে দিবে, যে কুল খেয়ে এসেছে। তাই দেখা যাবে এত সুন্দর গান করেছে। কালে নতুন খবর দেখতে পাবেন পেপারে, কালে নতুন খবর দেখতে পাবেন পেপারে। ও কত নোনা চিংড়ি হেসে হেসে, আজকে নোনা চিংড়ি হেসে হেসে, ও জাহাজ আটকাবে খিদিরপুরে। কালে নতুন খবর দেখতে পাবেন পেপারে, কালে নতুন খবর দেখতে পাবেন পেপারে। ও কত নোনা চিংড়ি হেসে হেসে, ও কত নোনা চিংড়ি হেসে হেসে, ও জাহাজ আটকাবে খিদিরপুরে।
সবিতা দি আমার ওই শুনতে হয় বাসনা। আরে 6টা হাত ছিল তুমি এসে তো বলো না। এমন একটা প্রশ্ন দিয়েছে, কোথা থেকে খাল থেকে জল আসছিল, মেয়েটা সেই জোয়ারের জলে পড়ে গেছে। তারপরে ঘুড়ি নিয়ে আসে, যখন দেখে মেয়েটার 6টা হাত, 4টে হাতে শাখা পলা আছে আর 2টো হাত বিধবা। কথা করা রাজকবি প্রশ্ন নিয়ে আসছে, বলতে পারবো না বাবা। প্রথমেই বলেছি যেমন গুরু তেমন চেলা, টুকু গলার ছাদা মালা। কার বাবা কেমন শিক্ষা দিয়েছে কি করে? যেমন গুরু তেমন শিক্ষা। একটা মেয়ে ছেলের যদি 6টা হাত হয়, 4টা হাত হলো সাধবা, 2টো হাত হলো বিধবা। কি পাগলের মতো কথা বলে গেছে, তাই না? ভেবেছে আসছি যখন নতুন, আমি যা পারি বলে যাই, বলতে পারি নাকি দেখি। ও মা, এই জগতের জননী, জগতের প্রসবিনী মা দুর্গা বারবার রূপে দেহ পত্তন করে এক একটা রূপ ধারণ করেছে গো মা। এই মা দুর্গা ধাত্রী রূপে সৃষ্টি হয়েছিল পৃথিবীতে। কেমন করে সৃষ্টি হয়েছিল? জগৎ ধাত্রী রূপে সৃষ্টি হয়েছিল। এই সামনেই পুজো আসছে, জগদ্ধাত্রী পুজো। সামনের বৃহস্পতিবার না শুক্রবার পুজো আছে, পুজো আছে। এই মা জগদ্ধাত্রীর হলো 6টা হাত, মা দুর্গার একটা রূপ। আর মা দুর্গা স্বামী বেঁচে থাকতে তার বিধবা রূপ দেখিয়েছিল স্বামীকে গো। কেন জানেন? কেন দেখিয়েছিল মা দুর্গা বিধবা রূপ? আমরা সবাই জানি নারীদের বিধবা রূপ স্বামী দেখতে পায় না, কিন্তু দেবাদিদেব মহাদেবকে দেখিয়েছিল মা দুর্গা। কিসের কারণে? রাজা দক্ষ যজ্ঞ করেছিল, সব মেয়েদেরকে নিমন্ত্রিত তো করেছে, কিন্তু মা দুর্গাকে নিমন্ত্রণ করেনি। সতীকে যখন নিমন্ত্রণ করেনি, বিনা নিমন্ত্রণে যাবে, কিন্তু মহাদেব বারণ করছে, না দুর্গা ওখানে তুমি যাবে না, বিনা নিমন্ত্রণে বাবার বাড়ি যাবে না। কিন্তু মা সতী বলছে, আমি আমার বাবার বাড়িতে যাব, নিমন্ত্রণের কি আছে? মা দুর্গা বলছে আমি যাব, বাবা মহাদেব বলছে না যাবে না। এই যে দুজনের মধ্যে লড়াই হতে হতে মা দুর্গা 108টা রূপ দেখিয়েছিল মহাদেবকে। তার মধ্যে একটা বিধবা রূপ ছিল, যেটার নাম হলো ধূমাবতী। এই হচ্ছে গোবিন্দ বাবুর সিকি পয়সার জমা। তাহলে এখানে যে প্রশ্ন তোমার আজকের মিটে ফাটে গেল, আর এর থেকে জানা থাকলে তুমি এসে বলো। ধীরে ধীরে তোমার প্রশ্ন দেখুন ওই মিটে ফাটে গেল, আর একে একে স্বপ্ন হয়ে আজ হলো। তাহলে কেমন গুরুর চালা তুমি, আজকে তোমায় যাবে জানা, আর তোমার উপর প্রশ্ন থাকবে বলছি শোনো আনা। আমি অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবো না, গোবিন্দ বাবুকে একটা প্রশ্ন দিয়ে যাচ্ছি। আজকাল যে দাদা ভাইরা জানেন, মায়েরা সবাই জানেন, প্রেমের যুগ, ভালোবাসার যুগ। ফোনে ফোনে প্রেম হয়, ভালোবাসা হয়। তো ভালোবাসা হলে কোনো বাড়িতে মেনে নেয় ছেলে মেয়েকে, কোনো বাড়িতে মেনে নেয় না। তো একটা বাড়িতে ঘটনা ঘটেছে, ছেলে মেয়ে দুজনে প্রেম করেছে, বিয়ে করবে, কিন্তু মেয়ের বাড়ি থেকেও মেনে নেয় না, আর ছেলের বাড়ি থেকেও মেনে নেয় না। কি করবে তখন? বিষের একটা থালা নিয়ে এসেছে। তো বিষের থালা নিয়ে এসে ছেলেটাকে বলছে, দেখো আমি আজকে বিষ খেয়ে মরে যাব, আমার মা বাবা যখন মেনে নেয়নি তোমাকে, আমি আজকে বিষ খেয়ে মরে যাব। ছেলেটা বলছে, না না তুমি মরো না বিষ খেয়ে, ও বিষটা আমাকে দাও, আমি খেয়ে মরে যাই, আমার মা বাবাও তো মেনে নেয়নি। তো মেয়েটা বিষ নিয়ে আসলো, ছেলেটা বিষ খেয়ে নিল। ছেলেটা মারা গেল না, মেয়েটা মারা গেল। কি পীড়িতের জোর! ছেলেটা বিষ খেলো, মেয়েটা মারা গেল। এটা গোবিন্দ বাবুর উপরে প্রশ্ন রইল। আমাদের পরে যখন গোবিন্দ বাবু উঠবে, এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবে, কি কারণে ছেলেটা মারা গেল, বিষকে বেঁচে রইল, আর মেয়েটা মারা গেল। কাদের ঘরে মেয়েটা ছিল? হ্যাঁ হ্যাঁ, কাদের ঘরের মেয়ে ছিল?
কাদের ঘরের ছেলে ছিল শাস্ত্র ধরে ভালো করে বলে যাবে, আর কিছু বলতে হবে না। আমার পরে নূরঝঙ্কার বাবু উঠবে, উনি কোন দিকে যায় আর গোবিন্দ বাবু কোন দিকে যায়। তবে একটা ছোট্ট কথা বলি মা, আচ্ছা মা, আমরা নারী সন্তান গর্ভে ধারণ করার আমাদের ক্ষমতা আছে কি? আছে তো নাকি? নারী আপনারা হ্যাঁ না যেটা খুশি পারেন বলবে, কারণ না বললে আমরা বুঝতে পারবো না যে আপনাদের বোঝাতে পারছি না বোঝাতে পারি না। নারীরা ছাড়া কি পুরুষরা সন্তানের জন্ম দিতে পারে? বাবারা বলুন না, পারে কি? পারেনি তো। মায়েরা জন্ম দেয় তো নাকি? সেটাই তো বলবে। এত এত আস্তে আস্তে চিন্তা ভাবনা করে বলছেন কেন? এখন তো সব এগিয়ে আছে, তাই না? তবে আমার গুরুদেবকে একটা প্রশ্ন দেব। আমার পরে যখন গুরুদেব আসছে আমি একটা প্রশ্ন দেব। আমরা নারীরা সবাই সন্তান গর্ভে ধারণ করে থাকি, কিন্তু কে এমন একজন নারী ছিল যে তার এই যে চোখের এই যে ভুরু চোখের পাতা থেকে সন্তানের জন্ম দিয়েছিল? এইটুকু বলে যাবে, দেখা যাবে ওনার বাবা ওনাকে কতটা শিক্ষা দিয়েছে। আর কিচ্ছু বলতে হবে না। তাহলেই আমি আসি, হবেন খুশি, শুনবেন ঝঙ্কার বাবুর গান। উনি আজ নাচবে ভালো, গাইবে ভালো, শান্তি করবে প্রাণ। আমি এইটুকু দেখো না মা, এখানে মেটে মাঠে গেল, আরে ঝঙ্কার বাবু উঠবি একবার, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বলতে এত চিন্তা ভাবনা করে আপনারা হাত তুলছেন কেন? মানে এখানে কি হরি নাম টাম হয়? বুঝতেই পারিনি এখানে যে মানে হিন্দু আছে না মুসলিম আছে, কিছুই বোঝা যায়নি। হরি হলো পারের কর্তা, যার জন্য আপনারা আমাদেরকে বুকিং করে এনেছেন। প্রথমেই গোবিন্দ বাবু বলে গেল গৌরী লীলা করব না কৃষ্ণ কালী করব, কি করব কিছুই বুঝতে পারছে না। এরকম করছে কেন? দু হাত তুলে হরি নাম করবেন, হরির ধ্বনি দেবেন, যত দূর যাবে হরির ধ্বনি তত দূর থাকবে না হামদাম মহামারী কলেরা বসন্ত। এইভাবে বলছেন কেন? আমার সঙ্গে আপনারা বলে উঠুন, হরিনাম একবারই বলে উঠুন, একবারই বলবে, পারের করি আপনি কাছে এসে যাবে। এইভাবে বলুন, হরি বলো ভাই, ও ভাই রে, হরি